সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আমরা রয়েছি তারাপীঠে। এবার তারাপীঠ থেকে আমাদের যাত্রা হবে বক্রেশ্বরের দিকে। চলুন আপনাদের সকাল সকালই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, আমাদের গাড়িও চলে এসছে। আমরা চলে যাব প্রথমে বক্রেশ্বর, তারপরে ম্যাসাঞ্জর। চলুন খেয়ে নেওয়া যাক। পথে যেতে যেতে খুব সুন্দর পরিবেশ চোখে পড়লো, দুদিকে গাছপালা রয়েছে। আর আমাদের উত্তাল দ্বারকা নদী তো বন্যার আশঙ্কায় ভুগছে। সারা বীরভূম, সারা রাঢ়বঙ্গ, টিভিসি জল ছাড়ায় বীরভূম, বাঁকুড়া, বর্ধমানের বিস্তীর্ণ অংশ আজ জলমগ্ন। প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরোলাম। জানি না আমরা কতক্ষণে আমাদের গন্তব্যে পৌঁছাবো। প্রথমে ভেবেছিলাম তো সুন্দরভাবে পৌঁছে যাব, কিন্তু এত বৃষ্টি, এত প্রাকৃতিক দুর্যোগ, তাও আমাদের যাওয়াটা যেহেতু পূর্ব পরিকল্পনাতেই ছিল, তাই আমরা চললাম। আমাদের মারুতি গাড়িটা চলেই এসছে। আমাদের এটা 6 সিটার, কিন্তু আমরা রয়েছি মাত্র 5 জন। চললাম আমরা দুদিকে সুন্দর। বক্রেশ্বর হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার একটি শহর। যেহেতু আমরা তারাপীঠ থেকে আসছি, তাই আমাদের দূরত্বটা একটু বেশি লাগছে। আপনি সিউড়ি দিয়ে আসলে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বক্রেশ্বরের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো সিউড়ি। সিউড়ি থেকে নেবে আপনি গাড়ি বুক করে বা বাসে করে এখানে চলে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রাস্তা। যাবো বক্রেশ্বর, তারপর যাবো। চলুন, সুন্দর রাস্তাটা চলে যাচ্ছে আমাদের বক্রেশ্বর হয়ে ম্যাসাঞ্জর। চারিদিকে এত সুন্দর গাছপালা হয়ে যাচ্ছে, দেখুন সুন্দর পরিবেশ, পুরো সবুজে ঘেরা। বক্রেশ্বর ম্যাসাঞ্জর যেতে হলে এই রাস্তাটাই ফলো করতে হবে। জঙ্গলে কি আছে জানা নেই, তবে না যাওয়াই ভালো। আর বড় বড় গাড়ি আসছে, দেখতেই পাচ্ছেন দুদিক থেকে। সুন্দর লাগবে খুব আসলে। যারা যারা আসলে না, তারা খুব মিস করলে। সকলকে বলা হয়েছিল আসার জন্য। খুব সুন্দর ওয়েদার, দেখতেই পাচ্ছ চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। আশা করি পরের বার সবাই আসবে। বক্রেশ্বরের অন্যতম আকর্ষণ হলো এখানকার উষ্ণ প্রস্রবণগুলি। এছাড়াও এখানকার বক্রেশ্বরে শিব মন্দির রয়েছে, সতীপীঠ রয়েছে, আরও অনেক কিছু দেখার রয়েছে। চলুন আজকে আমরা ঘুরে দেখব। তবে মূল আকর্ষণীয় বিষয় হলো আর্টেজিওকূপ বা উষ্ণ প্রস্রবণগুলি, যেগুলি পশ্চিমবঙ্গে একমাত্র এখানেই দেখা যায়। চলুন আমরা আজকে সেগুলি চাক্ষুষ করব। আর দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে চারিদিক জলে পরিপূর্ণ। মাঠ ঘাট, নদী নালার অবস্থা খুবই শোচনীয়। অবিরাম বৃষ্টি চলছে। সেই বৃষ্টিকে মাথায় নিয়েই আমরা চলছি। পথে প্রচুর গাড়ি ঘোড়া তো চোখে পড়লে বেশিরভাগ সব লরি, যেগুলো বাইরের রাজ্য থেকে, বিশেষত ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে ঢোকে। রাস্তার অবস্থা কিছুটা ভালো, কিছুটা খুবই খারাপ। এখন আমরা মোটামুটি ভালো রাস্তা দিয়ে যাচ্ছি, যেখানে প্রাণ ভরে অক্সিজেন রয়েছে, সুন্দর গাছপালা দিয়ে সাজানো। আর গাড়ি প্রচণ্ড বেগে ছুটছে, কোনো দোকানপাট নেই। এই পথে আমাদের অনেক বাঁধ পড়বে। সবচেয়ে দর্শনীয় বাঁধের নাম হবে দেউচা ড্যাম। আমরা যখন মোহাম্মদ বাজার ক্রস করব, তখন এই ড্যামটি আমরা দেখতে পাব। সারা পশ্চিমবঙ্গ জুড়েই তো বৃষ্টি চলছে, কোনো বিরাম নেই, বিরামহীনভাবে। সেই জন্যই দক্ষিণবঙ্গের এই নদীগুলোরও আজ ফুসছে। রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ, তার মাঝে দিয়েও আমরা ছুটছি। আমাদের সামনেই এখন পড়বে দেউচা ড্যাম। চলুন ড্যামের কিছু ছবি দেখে নেওয়া যাক। আর চারপাশে এত বড় বড় লরি। আপনাদের এটা জানিয়ে রাখি, আমরা যে তারাপীঠ থেকে বক্রেশ্বর যাচ্ছি, আমাদের গাড়ি ভাড়া লাগছে মোটামুটি 2100 টাকা। অনেক দরাদরি করেও 2100 টাকা নিচ্ছেই, যেহেতু এটা মারুতি গাড়ি। আর গাড়িতে আসাই বেটার। কোনো রকম টোটো তো সম্ভবই না। অটোতে আসলে আপনার আরও বেশি সময় লাগবে। গাড়িতে আসছি, তাই আমাদের প্রায় 2 ঘন্টা সময় লাগছে। তাই বেস্ট হবে আপনারা হোটেল থেকে বেরিয়ে বাইরে কথা বলে নেবেন গাড়ির সাথে। মোটামুটি 2100 টাকা তো 2000 টাকা ধরেই নিন। চারিদিকে কোনো জনমানবের দেখা নেই। কোনো রকম কোনো সমস্যায় পড়লে কিভাবে উদ্ধার হবে আমাদেরও সে জানা নেই। একই রাস্তাঘাট এত খারাপ যে কোনো মুহূর্তে কোনো কিছু অ্যাক্সিডেন্ট করতে পারে। বৃষ্টি পড়ছে অবিরামভাবে। ট্রাক ড্রাইভাররা তো কিভাবে চালাচ্ছে আমাদের সেটা চিন্তার বিষয়। এখানকার বেশিরভাগ রাস্তায় পিডব্লিউডি তৈরি করে থাকে, তাই সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ যে এই রাস্তাগুলোর সংস্কারের ব্যাপারে নজর দিক। কারণ
সামনেই দেউচা বাঁধ। বাঁধের রাস্তাও খুব একটা ভালো না আমাদের যা চোখে পড়লো। আশা করি সরকার এগুলো সংস্কারের দিকে নজর দেবে, কারণ প্রত্যেক দিন লক্ষ লক্ষ যাত্রী এখান দিয়ে পার। মাছ পাওয়া যায়, দেউচা পচানো ছিল না এখন। আমার পিছনে রয়েছে দেউচা ব্যারেজের অবস্থা, বর্ষায় কতটা ভয়ঙ্কর। চলুন, কার যে নদীগুলো এখন বর্ষায় ফুলে ফেঁপে উঠেছে, তার উপরে যে ছোটোখাটো ব্রিজগুলো রয়েছে সেগুলোই এখানকার সংযোগের রাস্তা। সেগুলোর অবস্থা এত খারাপ হলে দেখছেন এত বড় বড় 8 চাকা 10 চাকার লরি যাচ্ছে। সুতরাং এইগুলো ঠিক না করা হলে খুব মুশকিল সাধারণ জনগণের পক্ষে, যারা যাত্রীগণ আসছেন তাদের পক্ষে। সম্ভবত এটি ময়ূরাক্ষী নদী, এটিও জলে ফুসছে। এটির জন্যই মূলত বীরভূম অঞ্চলে বন্যা সৃষ্টি হয়। এছাড়াও দ্বারকা, বাঁকা নদ, বরাকর, নানা নদগুলিও এই সময় ভয়ঙ্কর হয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন ব্রিজের নিচে যে বাঁধের ছিল সেটি প্রায় ভেঙে চুরে গেছে। জল অনবরত এগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে বয়ে যাচ্ছে। আশা করি বন্যায় খুব একটা ক্ষতি হবে না। পশ্চিমবঙ্গের সামনেই পুজো, চাষিদের মাথায় হাত পড়বেই, সমস্ত কিছুতেই একটা বিপদের সংকেত এবছর। তিলোত্তমার ঘটনা নিয়ে সারা পশ্চিমবঙ্গ, সারা দেশ তোলপাড়। তার উপর যদি এই প্রাকৃতিক দুর্যোগ হয় তবে স্বভাবতই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ তো থাকবেই। ঈশ্বর সকলের মঙ্গল করুন আর এই প্রাকৃতিক বিপদ থেকে সকলকে রক্ষা করুন, এই কামনাই করি। জয় বাবা বক্রেশ্বর, জয় মা তারা, সকলকে ভালো রেখে। কৃষি অর্থ হলো বক্রেশ্বর ধাম। এখানেও দেখছেন ঝড়ের তাণ্ডব চলছে। এই অবস্থায় যাওয়ার ওখানে ভ্রমণে এসেছি এই 10 সব ঝগড়াঝাটি করছে। সুন্দর গাছটা, পানি, জল, সব কিছুরই সুবিধা রয়েছে এখানে। খুব সুন্দর গাছ। তারাপীঠ আসলে, তারাপীঠ থেকে অনেকটাই দূর, বেটার হবে সিউড়ি থেকে এসে এখানে ঘুরে যাওয়া। মহিলাদের স্থানের ঘাট, পুরুষের স্থানের ঘাট। বিষ্ণু প্রশ্রবণের কাছে আমরা চলে এসেছি। এটা উঠে দাঁড়াই দেয়ালে টেরাকোটার কাজগুলো করা রয়েছে। চলুন, জল, ও গরম এবার। মদ্যপ অবস্থায় জলে স্নান করা নিষেধ। পড়তে না বক্রেশ্বরে সুন্দর এখানকার জল, ঈশ্বরের প্রশ্নপ্রশ্রবণ। এই জল দেখছেন যে জলে পা দিলেই বোঝা যাচ্ছে জলগুলো কতটা গরম। বৃষ্টি পড়ছে তবু এখানে জলে বেশ আরাম। এই জলে চা করে নেওয়া যেত, কিন্তু তুলে নিয়ে গিয়ে এখান দিয়ে ধোয়াটা উঠছে, দেখেছো? সুন্দর লাগবে। সিউড়ি থেকে এখানে আসার চেষ্টা করবো, কারণ বক্রেশ্বর মানে আমরা যেটা আসলাম তারাপীঠ হয়ে হাঁটি করলো বেশি। অনেক রেস্ট্রিকশনও আছে এখানে স্নান করা। মোট 10টি উষ্ণ প্রস্রবণ রয়েছে, যেগুলির নাম হলো পাপহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খড়কুণ্ড
ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, সূর্যকুণ্ড, দুধকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড, অমৃতকুণ্ড। খড়, ভৈরব ও সূর্যকুণ্ডের তাপমাত্রা সবচেয়ে বেশি, প্রায় 70 থেকে 90। অন্যতম সতীপীঠ ও মহাপীঠ বক্রেশ্বর ধাম। বক্রেশ্বরের দর্শনীয় স্থানগুলি রয়েছে ঋষি অষ্টাবক্র ও বক্রেশ্বর মহাদেব, দেবী মহিষমর্দিনী দুর্গা, ভূমধ্যস্থল এখানে বা মন এখানে পড়েছে বলে মনে করা হয়, সেই জন্যই এটি একটি অন্যতম সতীপীঠ। ক্ষেত্রপাল বটুক ভৈরব, অক্ষয় বটবৃক্ষ, কালাপাহাড় কর্তৃক ধ্বংসপ্রাপ্ত হরগৌরী মূর্তি। বক্রেশ্বরের মহাশ্মশানও রয়েছে, 7টি উষ্ণ প্রস্রবণ ও একটি শীতল জলের ঘাট, অগ্নিকুণ্ড, সূর্যকুণ্ড, খারকুণ্ড, শ্বেতগঙ্গা, সৌভাগ্যকুণ্ড, পা ফড়া গঙ্গা স্নানাগার ও ভৈরবকুণ্ড। বীরভূমে পঞ্চপীঠ হলো বক্রেশ্বর, ভূমধ্যযুগলের স্থলমন, সাঁইথিয়া, নলহাটি, কঙ্কালীতলা, লাভপুর 90-এর মধ্যে। আর অগ্নিকুণ্ডের তাপমাত্রা তো তার থেকেও বেশি। মূলত এই কুণ্ডগুলিতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সিলিকেট, ক্লোরাইড, কার্বনেট, সালফেট পাওয়া যায়, যা ঔষধি গুণসম্পন্ন। এছাড়াও কুণ্ডের জলে রেডিও অ্যাক্টিভ উপাদানও পাওয়া যায়। নামা যাচ্ছে শীতল, এখানে লেখা রয়েছে, বিভিন্ন মুদ্রাগুলো রয়েছে। চতুর, অভয় মুদ্রা, এটাকে অভয় মুদ্রা, ব্লেসিং, আশীর্বাদ, প্রেরণা, লাইফ মুদ্রা, এটা হচ্ছে প্রাণায়াম মুদ্রা, গুড হেলথ, এটা হচ্ছে আকাশ মুদ্রা। ধুয়ো উঠছিল দেখলাম এই জায়গাটা দিয়ে, তাপ, এখানে তাপ অনুভব হবে। অবশ্যই বীরভূমের এই হয়ে যাবেন, বুঝলে? এখান থেকে উঠছে তাপ, এখান থেকে উঠছে বাষ্প। ও এখানে পড়লে স্পট ডেট। আর্টিজেও খুব, আমরা অনেকবার বিজ্ঞানের বইতে পড়েছি, ভূগোলের বইতে পড়েছি। দেখছেন এখান থেকে ধুয়ো উঠছে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এদিকেও রয়েছে অনেক মন্দির ভিতরে ভিতরে। পান্ডাদের উপদ্রব খুবই বেশি। এখানে রয়েছে একটা তাপ বেরোচ্ছে, এইগুলোরই নাম হয়েছে, এই কুণ্ডগুলোরই নাম। এখানে একটা দুটো বড়টা চিনতে ধুয়ো, এই ধুয়ো এই তাপের এখান থেকে ফুটছে জল এখানে। আমার চশমাও ধোয়া ধোয়া হয়ে গেল। এই প্রকৃতির কি অপরূপ লীলা খেলা না? কোথাও বরফ জমছে, কোথাও আবার গরম জল বেরোচ্ছে। এখানে পড়লে একদম স্নান হয়ে যায়, চালবাকলা উঠে যায় পড়লে। কোনো পাখি পড়লে বা কিছু পড়লে, যেন কোনো কিছুর বাসস্থান নেই। এই যে পুরো অঞ্চলটা 360 ভিউ, ধোয়া উঠছে। মন্দির যাইবার বেরিয়ে গেলে এই গেটে আর প্রবেশ করা যাবে না। আমাদের সামনে এখন আছে খারকুণ্ড, এর মধ্যে সোডার ভাগ বেশি আছে, তাই এর নাম এরকম। এর সামনে এখন রয়েছে অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ডরই তাপমাত্রা সবচেয়ে বেশি, যে 7টি কুণ্ড রয়েছে তার মধ্যে। এখানে জলে সালফারের পরিমাণও বেশি, হিলিয়ামও রয়েছে জলে। আর এখানকার জল কীরকম ফুটছে তা আপনি দেখেই বুঝতে পারবেন। এখানকার জলে খেলে পেটের নানা রোগ নিরাময় হয়, তাই এখানকার জল বিক্রিও হয়। আপনি চাইলে কিনে খেতেও পারেন, বাড়ির জন্য আনতে পারেন। এখান থেকে গ্যাসও সঞ্চয় করে কাজে লাগানো হয়। নিঃসন্দেহেই বলা যায় এগুলি ভগবানের বিরল সৃষ্টি। এখানে এগুলো সঞ্চয় করে রাখা। আমাদের সামনে রয়েছে এখন দুধকুণ্ড। পুরোহিতদের মতে প্রতিদিনই সকালবেলা এখানকার জল দুধ সাদা হয় এবং উলট পালট হয়। বিশ্বাস করা হয় মহাদেব ও মহিষমর্দিনী মা এখানে স্নান করেন। প্রচুর শিব মন্দির এখানে, বোঝাই যাচ্ছে বক্রেশ্বর নাম, বাবাধাম বক্রেশ্বর। প্রচুর শিব মন্দির, দেবীকে দু চোখ যাবে শিব মন্দির। জীবৎস কুণ্ড, ঠান্ডা জলের কুণ্ড। এবার আপনাদের জানাই এই বক্রেশ্বর নামকরণের ইতিহাস। বিশ্বাস করা হয় যে এখানে একজন মুনি ছিলেন যার নাম অষ্টবক্র। বক্র ছিলেন উদ্দালক মুনির কন্যা সুজাতা ও তার শিষ্য কহরের পরম সন্তান।
এর গর্ভাবস্থাতেই তার পিতা যখন তার মাকে বেদ পাঠ করে শোনাচ্ছিলেন, সে সময় পিতার উচ্চারণে কিছু ভুল ত্রুটি থাকার জন্য তিনি তখনই গর্ভ অবস্থা থেকে তার প্রতিবাদ করেন। ফলস্বরূপ তার পিতা তাকে অভিশাপ দেয় যে তার শরীরের 8খানি অংশ বক্র আকারে থাকে। পরবর্তীকালে তার পিতা জনৈক রাজার সভাতে বন্দি নামক পণ্ডিতের কাছে পরাজিত হন তর্কযুদ্ধে এবং তাকে জলে ডুবিয়ে রাখা হয়। এরপর ঋষি অষ্টবক্র বেদ পাঠে খুবই পাণ্ডিত্য অর্জন করেন এবং তার নাম যশ ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে তিনি তার পিতার এই দুর্দশার কথা জানতে পেরে সেই বন্দির তর্কযুদ্ধে মুখোমুখি হন এবং বন্দিকে পরাজিত করেন। বন্দি তাকে তার পিতাসহ বাকি পরাজিত ব্রাহ্মণদের ফিরিয়ে দেন। অষ্টবক্রের পিতা কহরমুনি তার পুত্রের এই মহান কাজ দেখে প্রভাবিত হন এবং তিনি তাকে আশীর্বাদ করেন যে সঙ্গম অর্থাৎ একই গতিতে বয়ে চলা নদীতে স্নান করলেই তার পুত্রের এই অষ্টবক্র অবস্থা থেকে মুক্তি হবে। এবার আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যাই। অষ্টবক্র মুনির বাকি ইতিহাস আমি পরে শোনাচ্ছি আপনাদের। এখানে এই সময় কারেন্ট ছিল না, প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য অন্ধকার আপনি দেখতেই পাচ্ছেন। কিছু করার নেই, তার মধ্যেই আমরা মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে পুজো দিচ্ছি। জয় বাবা বক্রেশ্বরের জয়। বাবা বক্রেশ্বরের কাহিনী আমরা কিছুটা শুনতেই এসেছি, বাকিটা আপনাদের শোনাবো। চলুন এবার একটু পুজো দিয়ে দেওয়া যাক। আমরা একেবারে গর্ভগৃহে প্রবেশ করেই বাবাকে স্পর্শ করে পুজো দিতে পেরেছি। বাবার একটা ভোগ আর মায়ের একটা ভোগ, মঙ্গল আরতির যে ভোগ সতীপীঠে আর বক্রেশ্বর বাবার দুই মন্দিরে ভোগ বাড়িতে একজনের নাম বললে বাবা হোক, মা হোক, ছেলে হোক, মেয়ে হোক, নিজের নাম হোক, সব পরিবারের হয়ে যাবে। ঠিক আছে, দুই মন্দিরে ভোগ বাড়িতে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বাবাকে সকলে হাত দিয়ে এরকম ভাবে স্পর্শ করুন, এরকম ভাবে হাতগুলো বাড়ান। সকলে জলটা গায়ে মাথায় জামা কাপড়ে ছিটিয়ে নেবেন। নম বিষ্ণু বলে জলটা ছেটান। জোর হাত বিপদ আপদ উদ্ধার্তে অর্থ সঞ্চয় লাভ কামনার্থে ওম অষ্টাবক্র বক্রেশ্বর মহাদেবায় নমঃ শিবায়। কি নাম? দেবাশিস রায় আলিম মানগত। দেবাশিস রায় আলম মানগোত্র সর্বমঙ্গল কামনার্থে শরীর সুস্থ কামনার্থে বিপদ আপদ উদ্ধার্তে ওম অষ্টাবক্র। ব্যবসা করেন তো? ওই কাজ ওম কর্মোন্নতি লাভ সাফল্য কামনার্থে জয় বাবা বক্রেশ্বর। ভক্তি মনোবাঞ্ছা পূর্ণ করো, শরীর সুস্থ রাখো, দীর্ঘজীবী করো। জয় বাবা। বাবাকে প্রণাম করুন, বাবা খুব জাগ্রত। জয় বাবা। মায়ের মন্দিরটা পাশে আছে, প্রসাদ জানিয়ে নেবেন। আর এখানে প্রসাদের দাম দক্ষিণা আমাকে দিয়ে দেবেন। প্রসাদের দাম আর দক্ষিণা। এখানে বাবা বিশ্বনাথের উপরেই বাবা অষ্টবক্র রয়েছেন। এখানে ভক্ত বাবার উপরেই বিরাজমান, বাবাকে ঘিরে রয়েছেন তিনি। এবার অষ্টবক্র কাহিনীতে আসি। তিনি তার পিতার কাছে আশীর্বাদ পেয়েছিলেন যে সঙ্গম নদীতে স্নান করলেই তার রোগ মুক্তি ঘটবে। তিনি সেই খুঁজতে তিনি রাজা ভগীরথের মুখোমুখি হন, অর্থাৎ রামচন্দ্রের পিতা ভগীরথ। তিনিও অষ্টবক্রের মতোই শারীরিক বিকৃতিপ্রাপ্ত ছিলেন। অষ্টবক্র তাকে আশীর্বাদ করেন যে তার শরীর সুস্থ হয়ে উঠুক। এবং আমাদের সামনে এখন রয়েছেন বক্রেশ্বরের মা মহিষমর্দিনী, দুর্গারই একটি রূপ। মায়ের যে মূল শিলা রয়েছে সেটি এই মায়ের বেদির নিচেই রয়েছে, আদিশিলা। বর্তমানে এখানে মূর্তিটি স্থাপিত রয়েছে। খুবই জাগ্রত এই মা। আসুন আমরা এই মায়ের রূপ দর্শন করি। জয় মা মহিষমর্দিনীর জয়। মহিষমর্দিনী সতীরই একটি রূপ। বিশ্বাস করা হয় ভ্রু মধ্যস্থ যে অর্থাৎ দু চোখের মধ্যস্থ যে ভ্রু বা চোখ এখানে পড়েছে, আর এই সিংহাসনের তলায় সেই আদিশিলা রয়েছে। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, বাধা বিপত্তি থেকে দূর রেখো। তিলোত্তমা তার দোষীদের যেন শাস্তি দিতে পারে, এই কামনাই করি। যেটি আপনাদেরও আমি অবশ্যই দেখাতে চাইব। পাশেই রয়েছেন মায়ের দ্বার রক্ষক বটুক ভৈরব। জয় বাবা বিশ্বনাথ। পূজা দিয়ে এবার দেখব বাকি দুটি কুণ্ড। আর এই ভিতরে রয়েছে বটুক ভৈরব। দিয়ে দেবো, তাহলেই হবে। আবার ফিরে আসি ঋষি অষ্টবক্রের কাহিনীতে।
তিনি সেই সঙ্গম নদী অর্থাৎ সমান গতিতে বয়ে চলা নদী খুঁজতে খুঁজতে এই বক্রেশ্বর নামক স্থানে আসেন। এই অঞ্চলের নাম ছিল আগে ডিহি। এখানে এসে তিনি তার একটি শিবলিঙ্গকে নিয়ে তিনি সাধনা শুরু করেন। পরবর্তীকালে তার চোখে পড়ে যে এখানে 7টি উষ্ণকুণ্ড এবং একটি শীতল কুণ্ড রয়েছে, যেগুলির প্রবাহ গিয়ে মিশছে একটি কুণ্ডের মধ্যে। তিনি সেই কুণ্ডেই স্নান করেন এবং শারীরিক সক্ষমতা এবং পূর্ণ সুস্থ শরীর ফিরে পান। তার শারীরিক বিকৃতিও দূর হয়। পরবর্তীকালে তার নাম অনুসারেই এই স্থানটির নাম হয় বক্রেশ্বর এবং উষ্ণ প্রস্রবণগুলিরও নামকরণ করা হয় এবং পাপহরা গঙ্গা বলতে একটি নদীরও নামকরণ হয়। বিশ্বাস করা হয় যে এক ডুবে এই পাপহরা গঙ্গা মধ্যে দিয়ে যে সুড়ঙ্গ আছে সেটি পার করলেই সমস্ত পাপের থেকে মুক্তি পাওয়া যায়। পুরো মন্দির চত্বর এবার ঘুরে দেখার পালা। চলুন, বৃষ্টিতে মাথায় ছাতা দিয়েই ঘুরে 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 দেখি। একাটা তো আর আসতে পারবো না, প্রচুর মন্দির আছে এখানে শুনেছি। ওই দিক মিলে কোনো কোনো জায়গায় শিব রয়েছেন, কোনো কোনো জায়গায় নেই। এগুলো আগে পুরনো মন্দির ছিল। এই বিশাল বটগাছ, প্রচুর মন্দির চত্বর। একটু গা ছমছমও লাগছে। আশ্রম রয়েছে, জায়গাটার মাধুর্যই আলাদা। কিন্তু এদিকে আরও মন্দির। এই হচ্ছে বৃহৎ বটগাছ। ও কত বড় বটগাছটা, কত সুন্দর একটা পরিবেশ। বাহ, ভয়ও লাগছে। মন্দির এগুলো পুরোনো, ওখানে প্রচুর মন্দির চত্বর। এদিকের পর আর নেই, এদিকের পর গাছপালায় ঘিরে গেছে। ভালো রাখো, সুস্থ রাখো ঠাকুর। প্রচুর মন্দির, প্রচুর মন্দির। ওইদিকে রাস্তাটা অন্য, আবার পিছনের দিকে রাস্তা হয়ে গেল। শ্যাওলা, পিছল। বক্রেশ্বর ধামে বৃষ্টি হরিজন সেবাশ্রম, হালাকাপ্পা বাবা। এই হচ্ছে মন্দিরের এই অংশগুলো। আমাদের সামনে বললাম জল একেবারে স্রোতের মতো বয়ে চলেছে। এখানে সব আশ্রম রয়েছে। আশা করি বক্রেশ্বর আসলে একটু ঘুরে দেখবেন। তবে এখানে পান্ডাদের খুব উপদ্রব। আপনি পুজো না দিতে চাইলেও আপনাকে পুজো ওরা দেওয়াবেই। আমার ব্যাকগ্রাউন্ড তো বৃষ্টি ভিজে একাকার, বা এটাই চেয়েছিল। এটা এক একটা মন্দির কত যে ইতিহাসের সাক্ষী বহন করে চলছে তার কোনো কুল কিনারা নেই। আশা করি আপনাদেরও ভালো লাগলো। আর খুব বৃষ্টি পড়ছে, গা ছমছমে অবস্থা। আমারও খুব একটা সাহস জোগাচ্ছে না আর ঘুরে দেখা। বিশাল বিশাল সব গাছ। এখানে পুরোহিতের পাল্লায় না পড়াই ভালো। মন্দির দেখে যাই। ভিতরে ভিতরেও অনেক মন্দির, প্রচুর মন্দির এরা এখানে বানিয়ে রেখেছে। দেখেন চত্বরটা তো দেখতে পাচ্ছেন কত মন্দির আছে এদিক ওদিক করে। শিবলিঙ্গ তেমন নেই, কিন্তু মন্দির আছে। কোনটার পিছন দিয়ে ওই জায়গাটা দিয়ে আবার ওই একই জায়গাতেই চলে আসলাম ঘুরে ফিরে। একটু গা ছমছমে ভাব পরিবেশটা বোঝাই যাচ্ছে, কিন্তু আসলে অবশ্যই ঘুরে যাবেন। এত মন্দির রয়েছে। এই মন্দিরটাকে তো একেবারে গা আষ্টে পিষ্টে ধরেছে। বাবা বাসুদেব বাধা বিপত্তি দূর করো। আর কি, এত বাধা বিপত্তির মধ্যে জীবন চলছে। সকল প্রবেশদ্বারটাই ছিল, এটা ঘুরে নিলাম। এটাও একটা কুণ্ড অবশ্যই।
এখানে ঘন্টা লাগানো রয়েছে। এইটার তলাতেই বাবার মন্দির। নিলাম মা মহিষ মন্দিরকে দর্শন করলাম, আশেপাশে যখন সবই ব্যাপারটা ঘুরে যাই, প্রচুর বারবার আসবো না। আর এখানে এরা ঢুকলে তবে বৃষ্টির দিনে বলে একটু সুবিধা হবে, ঠান্ডা পরিবেশ ভয়ে বসে রয়েছে, ভালো থাক, মানে লুকিয়ে থাক। বাবা কালরুদ্রেশ্বর মহাদেব, ভবতারিণী মন্দিরকে নিয়েই সবাই তৃপ্ত। জয় মা কালী। আশা করি আপনাদের প্রত্যেকেরই এই ভিডিও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মন্দিরের চটপটটা এই একটা জায়গা জুড়ে মন্দির, ভূমি আগেই বীরভূম মহাদেব, ভূমি আগেই পরে পর পুরো বৃষ্টির মধ্যে তো অনেক মন্দির। মোট কতগুলো মন্দির হবে ভিতরে? 200? বাবা প্রচুর মন্দির। মনে করা হয় যে বক্রেশ্বর ভ্রমণের অর্থই হলো কাশী বিশ্বনাথ ভ্রমণ। আমাদের তো কাশী বিশ্বনাথ ভ্রমণই কমপ্লিট, আর এখন বাবা বক্রেশ্বরও তো দর্শন করে নেব। ছোটো ছোটো সব মন্দির, দিক ওদিক মিলিয়ে গাছপালা, মন্দির চারিদিকে আশা করি আপনাদের প্রত্যেকেরই এই বক্রেশ্বর ধাম সতীপীঠ ঘুরে খুব ভালো লাগলো, উষ্ণ প্রস্রবণগুলো দেখেও ভালো লাগবে। সকলের কাছে অনুরোধ, ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বীরভূম আসলে অবশ্যই বক্রেশ্বর ঘুরে যাবেন, একটু দূরত্ব পড়বে। আর এখানকার মন্দিরের কারুকার্যগুলো তো খুবই সুন্দর, কিছু মন্দির নতুন, কিছু মন্দির পুরনো, কিছু মন্দির আবার মাটির তলাতেও ডেবে গেছে দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো তাৎপর্য অপরিসীম ভারতের মানচিত্রে। প্রবল বৃষ্টিতে ঘুরে ছবি তুলে জামা কাপড় ভিজে একাকার, মোবাইলও প্রায় ভিজে গেছে, ছাতারও খুব ভগ্ন দশা, খিদেও পেয়েছে প্রচুর, কারণ এখানে তেমন খাবার দোকান পাচ্ছিলাম না, আর এতটা জার্নি করে এসেছি সেই জন্য আরও খিদে পেয়েছে। আপনারা অবশ্যই সিউড়ি থেকে এখানে আসার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে, আর অবশ্যই নিজের গাড়ি নিয়ে আসবেন, তাহলে অনেক সাইট সিনও ঘুরে দেখতে পারবেন, নদী নালা অনেক কিছুই পাবেন। সরকারি কোনো যানবাহন তো এখানে পাবেন না, আর অবশ্যই ব্যবস্থা করলে ভালো হয় সরকারের পক্ষ থেকে। এরপরে আমরা এখান থেকে যাব ম্যাসেঞ্জর, কিন্তু আজকে সেটা আর দেখাতে পারলাম না, পরের ভিডিওতে সেটি থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।